প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বাংলা প্রথম পত্র ক্লাস নিয়ে আবারও তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আমি মোসাম্মদ সুলতানা রাজিয়া, প্রভাষক, বাংলা, রাজশাহী সরকারি মহিলা কলেজ। তোমরা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছো, অনলাইনে যুক্ত হয়েছো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এর আগে আমি 2-3টি ক্লাসে তোমাদেরকে কবিতা পড়িয়েছিলাম। আজকেও আমি নতুন একটি কবিতা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। কবিতাটির নাম হচ্ছে তাহারেই পড়ে মনে। তাহারেই আমি লিখেছি, তাহারেই পড়ে মনে। ববিন্দু র, এর উচ্চারণ হবে র, আর এটা হলো ডবিন্দু র। হ্যাঁ, তাহারেই পড়ে মনে। কবিতার রচয়িতা বা কবির নাম হচ্ছে সুফিয়া কামাল। তোমরা নিশ্চয়ই কবিতাটা পড়েছো এর মধ্যেই। তো আজকে এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। কবিতার আলোচনার আগে আমরা কবি সম্পর্কে কিছু জানব। যে কোনো কবির বা যে কোনো লেখকের রচনা পড়ার আগেই তার সম্পর্কে কিছু জানার কৌতূহল থাকে আমাদের। তো আজকে আমরা প্রথমেই কবি সুফিয়া কামাল সম্পর্কে কিছু জানব। কবি সুফিয়া কামাল বাংলাদেশের একজন বিশিষ্ট মহিলা কবি। তিনি যে যুগে কবিতা লিখেছেন বা সাহিত্য রচনা করেছেন, সেই যুগে আসলে বাংলা ভাষায় মহিলা কবির সংখ্যা নেই বললেই চলে, খুবই নগণ্য ছিল। তো কবি সুফিয়া কামাল জন্মেছিলেন 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে বরিশালে তার জন্ম হয়। আমরা বেগম রোকেয়ার কথা জানি, 1880 খ্রিস্টাব্দে যার জন্ম হয়েছিল। বাংলার নারীদের জাগরণের অগ্রদূত বলা হয় তাকে, বেগম রোকেয়াকে। তো বেগম রোকেয়ার যখন বাঙালি নারীদের বা বাংলার মেয়েদের পড়াশোনার জন্য বা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য আন্দোলন করছিলেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, ঠিক ওই সময়টিতেই কবি সুফিয়া কামালের জন্ম। তো তিনি যখন জন্মেছিলেন বা তিনি যখন সাহিত্য চর্চা করেছিলেন, ওই সময়টা মেয়েদের জন্য আসলে খুব ইতিবাচক সময় ছিল না। মেয়েদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার তেমন কোনো সুযোগ ছিল না। সেই কারণে কবি সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। তিনি স্বশিক্ষিত হয়েছিলেন, অর্থাৎ পারিবারিক বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তিনি নিজে নিজে জ্ঞান অর্জন করেছিলেন এবং তিনি সাহিত্য সাধনায় ব্রতী হয়েছিলেন। তো সাহিত্য সাধনার পাশাপাশি বাংলার নারীদের জাগরণের ক্ষেত্রেও তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। বিভিন্ন নারী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তো তিনি মূলত কবি হিসেবেই সমধিক পরিচিত আমাদের কাছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো কেয়ার কাটা, মায়া কাজল, হ্যাঁ, উদাত্ত পৃথিবী, এগুলো। হ্যাঁ, এইসব কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। এছাড়াও তিনি গল্প লিখেছেন, কিছু ভ্রমণ কাহিনী লিখেছেন, স্মৃতিকথা লিখেছেন। তো তিনি বাংলা সাহিত্যে সাহিত্য চর্চার পাশাপাশি নারী আন্দোলনের ক্ষেত্রে তিনি অনন্য সাধারণ ভূমিকা রেখেছিলেন এবং যে কারণে তাকে জননী উপাধিতে ভূষিত করা হয়। জননী বা জননী সাহসিকাও বলা হয় সুফিয়া কামালকে। তো সুফিয়া কামাল তার সাহিত্য ক্ষেত্রে তার অবদানের জন্য বা নারী জাগরণের ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি অনেক পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছিলেন। যেমন বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক ইত্যাদি। তিনি 1999 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। জন্মেছিলেন 1911 খ্রিস্টাব্দের 20শে জুন, মৃত্যুবরণ করেন 1999 খ্রিস্টাব্দের 20শে নভেম্বর। মানে এই মহীয়সী নারী বলা যায় যে মোটামুটি দীর্ঘায়ু হয়েছিলেন। তো তার যে কবিতাটা আজকে আমরা আলোচনা করব, তাহারই পড়ে মনে, এই কবিতাটিতে কবির ব্যক্তি জীবনে ছায়াপাত ঘটেছে। তার ব্যক্তি জীবন ছিল, তার ব্যক্তি জীবনে নানা চড়াই উতরাই তিনি অতিক্রম করেছিলেন। তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর পরে তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন এবং তার কাব্য সাধনাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছিল। কেননা তার সাহিত্য সাধনার প্রেরণা ছিলেন তার প্রথম স্বামী
সৈয়দ নেহাল হোসেন। তো তার স্বামীর মৃত্যুর পরে তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে কোনো সাহিত্য চর্চায় তিনি মনোনিবেশ করতে পারছিলেন না। সেই কারণে তার যে এই কবিতাটিতে আমরা তার যে মানসিক বিপর্যয়ের যে অবস্থাটা সেটার আমরা পরিচয় পাই। তা আমরা প্রথমে কবিতাটা একটু পড়ি, তারপরে আমরা কবিতাটা নিয়ে আরও আলোচনা করব। এখানে আসলে এই কবিতাটি রচিত হয়েছে কিছুটা নাটকীয় ভঙ্গিতে সংলাপের মাধ্যমে বলতে পারি। যে এই কবিতায় আমরা দেখি যে কবির ভক্ত কবিকে জিজ্ঞেস করছেন যে হে কবি, বসন্ত এসে গেছে প্রকৃতিতে, ফাল্গুন এসেছে, বসন্ত এসে গেছে, চারদিক ফুলে ফুলে সেজেছে, অথচ তুমি একজন কবি, তোমার এখন বসন্তকে বরণ করে নেওয়ার সময়, বসন্তকে বরণ করে নিয়ে তাকে নিয়ে তুমি সাহিত্য চর্চা করবে, নতুন নতুন কবিতা লিখবে, অথচ তুমি করছো কি? চুপ করে বসে আছো। তুমি কি দেখতে পাচ্ছ না যে বসন্ত এসে গেছে প্রকৃতিতে? বা তুমি কেন এমন করছো? বসন্ত তার পসরা নিয়ে হাজির হয়েছে, অথচ তুমি তাকে গ্রাহ্যই করছো না। এর কারণ কি? আমরা কবিতাটি পড়ছি। তোমাদের যার যার কাছে বই আছে একটু বই দেখো। কবির ভক্ত বলছেন, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবির ভক্ত কবিকে জিজ্ঞেস করছেন যে ধরায় মানে পৃথিবীতে, প্রকৃতিতে যে ফাল্গুন এসেছে, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি বসন্তকে বন্দনা করে তাকে সাদরে গ্রহণ করবে না, বরণ করবে না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। কবি স্নিগ্ধ শান্ত চোখ তুলে কি বলছেন? দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার কি খুলে গেছে? মানে দক্ষিণা হাওয়া কি বইছে? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? কবি কিছুই জানেন না, তিনি বলছেন দক্ষিণা হাওয়া বইছে কি? বাতাবি নেবুর ফুল কি ফুটেছে? ফুটেছে কি আমের মুকুল? আম গাছে কি মুকুল ধরেছে, মুকুল ফুটেছে? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণা বাতাস কি গন্ধে গন্ধে আকুল হয়েছে? কিসের গন্ধে? বাতাবি নেবুর ফুলের এবং আমের মুকুলের গন্ধে গন্ধে কি দক্ষিণা বাতাস আকুল হয়েছে? তখন কবি ভক্ত বলছেন, এখনো দেখনি তুমি? তুমি কি এখনো দেখনি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কবি ভক্ত বলল যে কেন কবি, কেন তুমি আজকে এমন উন্মনা, এমন আনমনা হয়ে আছো কেন? তোমার কি হয়েছে? কোথা তব নবপুষ্প সাজ? বসন্ত যে এসেছে ফুলে ফুলে শোভিত হয়ে, তুমি যে বসন্তের ফুলে ফুলে নিজেকে রাঙাবে, নিজেকে সাজাবে, তা তুমি কেন করছো না? তোমার নতুন পুষ্পসাজ কোথায়? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? কবি দূরের দিকে দৃষ্টি দিয়ে, মানে কবি আনমনা অন্যমনস্ক হয়ে কি বলছেন? অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? অলখ মানে অলক্ষে, অগোচরে, অক্ষির অগোচরে, যেটা দেখতে পাওয়া যায় না আর কি। যে অলখের পাথার বাহিয়া, পাথার মানে সমুদ্র, সমুদ্র বেয়ে তার তরি কি এসেছে? বেজেছে কি আগমনী গান? আগমনী গান কি বেজেছে? ডেকেছে কি সে আমারে? প্রকৃতিতে যে বসন্ত এসেছে সে কি আমাকে ডেকেছে? শুনি নাই রাখিনি সন্ধান। আমি তো শুনিনি কখন বসন্ত আমাকে ডাকলো, আমি তো শুনিনি, আমি তো তার সন্ধানও রাখিনি। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি। কবি ভক্ত বলছেন যে ওগো কবি, তুমি এই বসন্তকে নিয়ে তুমি গান রচনা করো, কবিতা রচনা করো। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি। কবি ভক্ত মিনতি করছেন যে তুমি বসন্তকে নিয়ে গান রচনা করো, কবিতা রচনা করো। তোমার কণ্ঠে বসন্তের বন্দনা শুনতে চাই, তোমার কাছে এটা আমার মিনতি। কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হলো না হোক এবারে, নাই হলো না হোক এবারে, এবারে থাক, এবার আর আমার গান রচনা করতে, কবিতা রচনা করতে ইচ্ছা করছে না।
এবার বসন্ত এমনি চলে যাক, আমি এবার কিছু করব না। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। আমি গান গাইনি বলে, বসন্তকে বরণ করিনি বলে বসন্ত তো না এসে থেমে থাকেনি। ফাগুনকে স্মরণ করে ফাল্গুন মাসে বসন্ত ঠিকই তো হাজির হয়েছে, ঠিকই তো বসন্ত তার সাজসজ্জা নিয়ে চলে এসেছে, আমার জন্য তো সে অপেক্ষা করেনি। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? কবি ভক্ত কবিকে বলছে, ওগো কবি, তুমি কি এজন্য অভিমান করেছ? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। যদিও বসন্ত এসেছে প্রকৃতিতে, তবু তুমি তাকে কি করলে? বৃথা করে দিলে। কেননা প্রকৃতিতে যে বসন্ত এসেছে, সেই বসন্তকে নিয়ে তোমার উচ্ছ্বসিত হওয়ার কথা, উচ্ছ্বসিত হয়ে বসন্তের বন্দনা গীতি রচনা করার কথা তোমার, তুমি কিছুই করছো না, বসন্তকে বরণ করে নিচ্ছ না। সেই কারণে বসন্ত যদিও এসেছে তুমি তাকে বৃথা করে দিলে, বসন্তের এই আগমনটাকে তুমি বৃথা করে দিলে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাখে? কবি বলছেন, বৃথা কেন হবে? ফাগুন বেলায় গাছের শাখায় কি ফুল ফুটেনি? ঠিকই তো ফুল ফুটেছে ফাল্গুনে। পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? ঋতুরাজ বসন্ত কি পুষ্পের আরতি লাভ করেনি? করেছে তো। তাহলে কেন বলছো যে বসন্তের আগমন বৃথা হয়েছে? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। বলছে মাধবী কুড়ির বুকে কি গন্ধ নাই? হ্যাঁ, অর্ঘ্য মানে পূজার উপকরণ। মাধবী কুড়ি কি তার জন্য বসন্তের জন্য পূজার উপকরণ রচনা করেনি? করেছে তো। হোক তবু বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা? কবি ভক্ত বলছেন, হোক সবই হয়েছে, কিন্তু তারপরেও তোমার কাছে আমার প্রশ্ন এটাই যে বসন্তের প্রতি তোমার কেন এই তীব্র বিমুখতা? তুমি কেন বসন্তের প্রতি এতটা বিমুখ? কি হয়েছে তোমার? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করে কেন তুমি তাকে ব্যথা দিচ্ছ? তুমি তাকে বরণ করে নাও, কবিতা রচনা করো, গান রচনা করো। তখন কি হলো? কহিল সে কাছে সরে আসি। কবি কাছে সরে এসে তার ভক্তকে কি বলছেন? কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া, ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারে পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কবি তখন ভক্তের দিকে সরে এসে আস্তে আস্তে করে কি বললেন? যে কুয়াশার চাদর গায়ে দিয়ে যে মাঘ চলে গেছে, মাঘের শীতের যে রিক্ততা, যে শূন্যতার যে হাহাকার, তাকে আমি কিছুতেই ভুলতে পারছি না, কোনো মতেই তাকে আমি ভুলতে পারছি না। তারই আমার শুধু বারবার মনে পড়ছে, আর সেই কারণেই আমি বসন্তকে বরণ করে নিতে পারছি না। তো এই কবিতায় আসলে এই কবিতাটি তাহারই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায়। তখন কবির বয়স কত? 1911-তে জন্ম, 1935-এ কবিতাটি প্রকাশ হয়েছে, মানে 24 বছর বয়সে তার এই কবিতাটি প্রকাশিত হয়েছে। তো এই কবিতায় প্রকৃতির সঙ্গে মানব মনের যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, সেই সম্পর্কের একটি অভিব্যক্তি কিন্তু প্রকাশ পেয়েছে। কবি যখন এই কবিতাটি রচনা করেছিলেন তার বছর 3 আগে 1932 খ্রিস্টাব্দে কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু হয়েছিল। তো স্বামীর মৃত্যুতে কবি এতটাই ভেঙে পড়েছিলেন, এতটাই শোকে আচ্ছন্ন হয়েছিলেন যে তার কোনো কিছুর প্রতি আর উৎসাহ ছিল না। তিনি কাব্যচর্চায় কোনো উৎসাহ পাচ্ছিলেন না, কোনো আগ্রহ বোধ করছিলেন না। তার মনের সেই রিক্ততা, শূন্যতা কিন্তু এই কবিতায় প্রকাশ পেয়েছে। শীত যেমন রিক্ত শূন্য হাতে বিদায় নেয়, তারপরে বসন্ত তার রাজকীয়তা প্রাচুর্য নিয়ে হাজির হয়, তেমনিভাবে
কবির জীবন থেকেও যে জিনিসটি চলে গেছে রিক্ত হস্তে, শূন্য হস্তে, সেটিকে তিনি ভুলতে পারছেন না। তাই তিনি নতুন করে কাব্য রচনার বা সাহিত্য চর্চার আগ্রহ বা অনুপ্রেরণা তিনি খুঁজে পাচ্ছেন না। তো বসন্তে আমি বলছি যে প্রকৃতির সঙ্গে মানব মনের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে। প্রকৃতিতে যখন বসন্ত বিরাজ করে, মানব মনেও তখন আনন্দ বিরাজ করে। তো সেই আনন্দে আনন্দিত হয়ে কবি সাহিত্যিকেরা কী করেন, তখন নতুন নতুন গান, নতুন নতুন কবিতা রচনা করেন। কিন্তু কবির মনেই যদি কোনো আনন্দ না থাকে, তাহলে সেই বসন্ত কিন্তু তার মনে কোনো প্রভাব ফেলতে পারে না। সেই বসন্ত আসলেও তিনি নতুন নতুন গান, কবিতা রচনা করতে পারেন না। তো এখানে এই কবিতাটিতে কবির ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে। তার ব্যক্তি জীবনের যে শূন্যতা, যে হাহাকার, সেটি এই কবিতায় ফুটে উঠেছে। কবিতাটি রচিত হয়েছে সংলাপের ভঙ্গিতে। আমরা দেখছি যে কবি ভক্ত তাকে প্রশ্ন করছেন এবং কবি উত্তর দিচ্ছেন। এইভাবে মানে নাটকীয়ভাবে, কবিতার মধ্যে এই কবিতায় নাটকীয়তাও আছে। নাটকীয় ভঙ্গিতে সংলাপের মাধ্যমে কবিতাটি রচিত হয়েছে। তো সবশেষে আমরা এটি বলতে পারি যে তাহারই পরে মনে কবিতাটিতে প্রকৃতির সঙ্গে মানব মনের যে সম্পর্ক, সেটিরই অভিব্যক্তি কিন্তু ফুটে উঠেছে। কবির ব্যক্তি জীবনের যে বিষণ্ণতা, যে প্রিয়জন হারানোর যে ব্যথা, যে বেদনা, সেটি তার এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। প্রিয়জন হারিয়ে কবি যে রিক্ত শূন্য হয়েছিলেন, তার সেই মনের সেই ভাবটি কিন্তু এই কবিতায় প্রকাশ পেয়েছে। শীতের রিক্ততার সঙ্গে এখানে কবি মনের যে শূন্যতা, সেটি কিন্তু একাত্ম হয়ে গেছে। তো এই কবিতার আলোচনা আজকে এ পর্যন্তই থাক। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করবে। সামনের ক্লাসে আমরা নতুন কোনো কবিতা বা গল্প নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই বাইরে গেলে মাস্ক পরে যাবে, সচেতন থাকবে। আল্লাহ হাফেজ।